অন্ধকারের অতল গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে। সময়ের অসীম গোলকধাঁধায় আমরা আটকে আছি, যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের নিয়ে যায় এক নতুন অজানা অধ্যায়। কিন্তু এই গল্পটা এখান থেকে শুরু হয়নি। যদি আপনি ডার্কের সিজন 2 দেখতে এসে থাকেন, তাহলে আপনাকে একবার পিছিয়ে ফিরে যেতে হবে। প্রথম সিজনের অন্ধকার অধ্যায়গুলো এখনও অনেক প্রশ্নের জাল বুনে রেখেছে, যা না দেখলে এই রহস্যের জগতে আপনি সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবেন না। সময়ের চক্র, পরিবারগুলোর গভীর সংযোগ এবং অতীত, বর্তমান, ভবিষ্যতের ভয়ঙ্কর খেলা। প্রথম সিজনে উন্মোচিত হয়েছিল এমন অনেক প্রয়োজনীয় সূত্র, যা বুঝতে না পারলে এই দ্বিতীয় সিজনের ঘটনা আপনার জন্য আরও বিভ্রান্তিকর হবে। তাই অবশ্যই সিজন 1 দেখে আসতে পারেন। তাছাড়া ডার্কের গত এপিসোডে সিজন 2 এর এপিসোড 1 এর সম্পূর্ণ ঘটনায় এক্সপ্লেইন করা হয়নি। ঘটনা যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। ডার্ক সিজন 2 এর প্রথম এপিসোডে অ্যাডাম এবং নোয়ার মধ্যকার একটি বিশেষ মুহূর্ত আমাদের সামনে আসে। অ্যাডাম নির্দেশ দিয়েছিল সেই বইয়ের মিসিং পেজগুলো খুঁজে বের করতে। ঘটনায় যাওয়ার আগে এই বইটার সম্বন্ধে আমরা জেনে নিই। আসলে এই বইটার নাম হচ্ছে ট্রাইকেট্রা, যা পুরো সিরিজের কেন্দ্রীয় একটি উপাদান। এই বইটি কোনো সাধারণ বই নয়। এর পৃষ্ঠাগুলোতে সময়, টাইম ট্রাভেল এবং সময়ের সাইকেল সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য লুকানো আছে। বইটা মূলত তাদের জন্য যারা সময়ের নিয়ম এবং টাইমলাইনের ধারা বুঝতে এবং তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। তাই বইটি অ্যাডাম এবং নোয়ার মতো চরিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সমস্যার মূল কথা হলো বইটির কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে। এই হারানো পৃষ্ঠাগুলোতে এমন গোপন তথ্য রয়েছে যা টাইমলাইন এবং সাইকেলের শুরু এবং শেষ সম্পর্কে বিশেষ তথ্য দেয়া আছে। মূলত সময়ের ধারা কিভাবে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যায় এবং নতুন করে কিভাবে নতুন টাইমলাইনের সাইকেল তৈরি হয়, সেই রহস্যই এই পৃষ্ঠাগুলোর মধ্যে রয়েছে। অ্যাডাম জানে এই পৃষ্ঠাগুলো ছাড়া তাদের সময়ের যুদ্ধের কৌশল অসম্পূর্ণ। তাই সে নোয়াকে নির্দেশ দেয় এই পেজগুলো খুঁজে বের করার জন্য। তাছাড়া অ্যাডাম আরও উল্লেখ করেছিল আর মাত্র 6 দিন বাকি আছে 2020 সালের নতুন টাইমলাইন শুরু হতে। এই সাইকেল হলো সময়ের পুনরাবৃত্তি বা চক্র, যা 33 বছর পর পর ঘটে। 2020 সালে সেই সাইকেল আবার শুরু হবে এবং সময়ের এই নতুন চক্রের শুরুতে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে, যা অ্যাডাম ও নোয়া উভয়ের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। তাহলে এই হারানো পৃষ্ঠাগুলো কোথায়, ঠিক কোথায় এই পৃষ্ঠাগুলো আছে তা নিয়ে পুরো সিরিজ জুড়ে রহস্য রাখা হয়েছে। কেউ সরাসরি জানে না যে এগুলো কার কাছে আছে বা কোন সময় লুকিয়ে আছে। তবে একটা বিষয় স্পষ্ট, এগুলো কারো কাছে আড়ালে রয়েছে। অ্যাডাম এবং নোয়া জানে এই পৃষ্ঠাগুলো খুঁজে পেলে তাদের হাতের সময় নিয়ন্ত্রণের চাবিকাঠি চলে আসবে। তাই এই পৃষ্ঠাগুলো ছাড়া তাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সো ব্যাক টু দ্য স্টোরি। নোয়ার সেই ট্রাইকেট্রা বইয়ের মধ্যে লেখা ছিল 27 জুন 2020 এবং তার সাথে লেখা ছিল বিগিনিং অফ দ্য লাস্ট সাইকেল। সেখান থেকে চলে যাই আমরা জোনাসের স্বপ্নে, যেখানে সে মার্থাকে বলছিল আমরা একে অপরের জন্য একেবারেই পারফেক্ট রয়েছি, তাছাড়া কারো কোনো কথায় বিশ্বাস করতে না। ঠিক তার পরবর্তীতেই জোনাসের ঘুম ভাঙে। সালটা 2054। জোনাস তার রুমের মধ্যেই রয়েছে। চারিপাশের পরিবেশটা ধ্বংসাত্মক। এর কারণ হচ্ছে এই ঘটনাটা অ্যাপোক্যালিপসের পরের ঘটনা, যা কিনা 2020 সালে ঘটে গিয়েছিল। ঘুম ভাঙতেই সেই নিচতলায় যায়। সেখানে গিয়ে ক্যালেন্ডারের ডেটগুলো দেখছে, কিন্তু ক্যালেন্ডারটা জুন 2020 সালের। প্রত্যেকটা ডেটই ক্রস মার্কিং করা, কিন্তু 27 তারিখের ডেটটায় সার্কেল করা রয়েছে। কিন্তু এর আগের 6টা ডেটে কোনো মার্কিং নেই। 27 জুন নিয়ে ইয়াং নোয়া বলেছিল এটা সেই ডেট যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম সম্পূর্ণভাবে মিটে যাবে এবং তৈরি হবে জান্নাত। বাড়ি থেকে বের হলেই দেখা যায় উইন্ডেন শহরের অবস্থা খুব একটা ভালো নয়। চারিপাশে সম্পূর্ণ কিছু ধ্বংস হয়ে গেছে। জোনাস সেই উইন্ডেনের বাংকারে গিয়ে পৌঁছায়। এত কিছু হওয়ার পরেও বাংকারটা কোনোভাবেই ধ্বংস হয় না।
বাংকারের মধ্যে প্রত্যেক টাইমলাইনের ক্যারেক্টারদের ফটো লাগানো রয়েছে এবং তার সাথে সেখানে অনেকগুলো ক্যাসেটও পাওয়া যায়। তার মধ্য থেকে একটা ক্যাসেট নিয়ে সেখানে সেটা প্লে করে। সেখানে ক্লডিয়া টাইডম্যানের অতি পরিচিত কণ্ঠ শোনা যায়। এই কণ্ঠটা হচ্ছে 1986-এর ক্লডিয়া টাইডম্যানের। সেখানে ক্লডিয়া বলছিল, আমার নাম ক্লডিয়া টাইডম্যান, আমি 2020 সালের অ্যাপোক্যালিপস থেকে বেঁচে যাওয়া একজন সার্ভাইভার বলছিলাম। সেখানে সে বলছিল 3 মাস হয়ে গেছে এই দুর্ঘটনাটা ঘটে গেছে, কিন্তু সে তা জানে না যে এই দুর্ঘটনার পেছনে কার হাত রয়েছে। তবে তার কাছে গড পার্টিকেল রয়েছে। এই গড পার্টিকেলটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদি এটাকে কোনোভাবে স্ট্যাবিলাইজ করা যায় তাহলে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো এবং সবকিছু আগের মতো ঠিক করতে পারবো। অন্যদিকে ঘটনা চলে যায় 21 জুন 2020 সালে। ম্যাগনাস এবং ফ্রান্সিসকা লেকের ধারে বসে আছে। অনেক আক্ষেপের সাথে ম্যাগনাস বলছিল, এখন তো আমি নিজের ধৈর্য হারিয়ে ফেলেছি নিখোঁজ ব্যক্তিদের অপেক্ষা করতে করতে। অন্তত তাদের মৃত্যুর খবরটাও পেলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। ম্যাগনাস ফ্রান্সিসকাকে বলছিল তার মা শার্লেট কি তাদের ঘরের মধ্যে এই কেস রিলেটেড কোনো কথা বলে। সেখানে ফ্রান্সিসকা তাকে বলে ঘরে বাচ্চাদের সামনে তার মা কেস রিলেটেড কোনো কিছুই ডিসকাস করে না। হঠাৎ করে ফ্রান্সিসকার ফোনে মেসেজ আসে, যার ফলে সেখান থেকে সে উঠে যেতেই লাগছিল। ম্যাগনাস এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলে সেখানে সে জানায় তার ছোট বোন এলিজাবেথ তার ফ্রেন্ডের বাড়িতে আছে, তাকে নিয়ে আসতে যেতে হবে। কিন্তু ম্যাগনাসের এই কথাটায় কোনো মতেই বিশ্বাস দেখতে পাওয়া যায় না। তাছাড়া ম্যাগনাস অনেকদিন ধরেই ফ্রান্সিসকার পিছু নেয়। এর কারণ হচ্ছে ম্যাগনাস মনে করে ফ্রান্সিসকা তার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ কিছু তো একটা লুকাচ্ছে। ঘটনা আবারও চলে যায় 2054 সালে। জোনাস পুরো উইন্ডেন শহরটাকে ভালোভাবে ঘুরে দেখছে। জোনাস আসলে এই জায়গাটা এসে ফেঁসে গেছে। তার থেকে সবচেয়ে বড় বিষয় আপনারা এই দিকটাতে লক্ষ্য করতে পারেন, উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের চারিপাশে অনেক বড় ব্যারিয়ার করা রয়েছে। হাঁটতে হাঁটতে জোনাস চলে যায় কবরস্থানে, চলে যায় তার বাবার কবর দেখতে। সেখানে তার কাছে থাকা ফ্যামিলি ফটোটা রেখে দেয়। সেখানে উইন্ডেন শহরের আরও অন্যান্য মানুষের কবরও ছিল যারা কোনো এক সময় বেঁচে ছিল, কিন্তু 2020 সালের অ্যাপোক্যালিপসের পর তারা ভবিষ্যতে মারা যায় এবং সেই তালিকায় মার্থাও ছিল। সেখানে জোনাস মার্থার কবরটাও দেখতে যায়। অন্যদিকে 2020 সালে ফ্রান্সিসকাকে দেখানো হয় জঙ্গলের ভেতরে। সে সেই জায়গাটায় যাচ্ছে যেখানে তার একটা বক্স রয়েছে। বক্স খুলতেই সেখান থেকে সে একটা এনভেলপ পায় এবং তার বদলে আরেকটা এনভেলপ সেখানে রেখে যায় এবং তার এই সমস্ত কর্মকাণ্ড পেছন থেকে লুকিয়ে দেখছে ম্যাগনাস। চলে যায় আবার 2054 সালে। জোনাস পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখছে। গাছের মধ্যে ঝুলে আছে অনেক মানুষের মৃতদেহ। দেখে এমনটা বোঝা যাচ্ছে যে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। জঙ্গলের থেকে একটু দূরে কিছু মানুষের চেঁচামেচির শব্দ শোনা যায়। লোকগুলো ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলছিল। সেখানে থাকা সেই লোকগুলো বলছিল, আমরা জানি দেয়ালের ওপরে ঈশ্বর রয়েছে, তোমরা তাকে লুকিয়ে রেখেছ। তার সিগন্যাল পেয়েই আমরা এই অবধি এসে পৌঁছেছি। তার সাথে শুধুমাত্র তোমরাই দেখা করতে পারো না, আমাদেরও অধিকার আছে, আমরা দেখতে চাই তাকে। এই কথাগুলো বলছিল তাদের সামনে থাকা অস্ত্রধারী মানুষদেরকে। সেখানে তাদের গ্রুপ লিডারকে দেখানো হয়। আসলে এই জায়গাটা সম্পূর্ণ তাদের নির্দেশেই বর্তমানে চলছে। তাদের গ্রুপ লিডার হচ্ছে একজন মেয়ে যে কিনা কথা বলতে পারে না, এবং তার সাথে আরেকটা মেয়েকে দেখা যায় যাকে কিনা আমরা সিজন 1-এর লাস্ট এপিসোডে দেখেছিলাম। মেয়েটার নাম হচ্ছে সিলচা। মেয়েটা বর্তমান গ্রুপ লিডার যে কিনা কথা বলতে পারে না, তার একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছে। সেখানে থাকা তাদের গ্রুপ লিডার তাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলছিল। সে বলছিল দেয়ালের ওপারে মানে ডেড জোনে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, এবং এই ডেড জোনটা হচ্ছে উইন্ডেন পাওয়ার প্ল্যান্ট। যদি তারা বাই এনি চান্স ডেড জোন ক্রস করে ফেলে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং এই কারণেই আমরা জঙ্গলের মধ্যে অনেকগুলো ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ডেড বডি দেখতে পাই। সেখানে তারা এই সম্বন্ধে আর কোনো কথা বলে না, বরং সেখানে তারা জানায় তারাই হচ্ছে সিকমান্ডাস ক্রিয়েটাস এস্ট। সেখানে জোনাসও উপস্থিত ছিল যে কিনা সম্পূর্ণ কথাগুলো শুনছিল। সবাই সেখান থেকে চলে গেলে সেই বোবা মহিলা
জোনাসকে জিজ্ঞাসা করছিল এতক্ষণ যাবৎ সে কোথায় ছিল। সেখানে সে আরও বলছিল যে আগামী 6 দিন পর প্যাসেজের মধ্যে নতুন একটা রাস্তা খুলবে, যার মাধ্যমে তারা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। সেখানে সেই মেয়েটি আরও বলছিল যারা অবিশ্বাসী ছিল তারা সবাই মারা গেছে, তাই আমাদের মনে বিশ্বাস রাখাটা সবচাইতে জরুরি। কথাটা বলতেই জোনাসের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। সেখানে সে বলছিল অবিশ্বাসী যারা ছিল তারাও মারা গেছে এবং বিশ্বাসী যারা ছিল তারাও মারা গেছে। তার টাইমলাইনে সব মানুষেরাই মারা গেছে এবং তাদেরকে সে বাঁচাতে চায়। তার কোনো একভাবে প্যাসেজের মাধ্যমে সে তার নিজের টাইমলাইনে যেতে চায়। সেখানে জোনাস সেই মেয়েটিকে আরও জিজ্ঞাসা করছিল দেয়ালের ওপারে কি রয়েছে ডেড জোনে। তবে জোনাস তার উত্তর পায় না। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, বর্তমানে যে বোবা মেয়েটিকে দেখানো হচ্ছে আসলে এই মেয়েটার পরিচয় কি, তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাছাড়া ঘটনা আমাদেরকে আবারও নিয়ে যায় অতীতে, যেখানে আমরা মার্থাকে দেখতে পাই এবং সে অনেক দিন পর মিকেলের রুমে প্রবেশ করে। রুমটা অনেকটাই অগোছালো। এর কারণ হচ্ছে এই রুমের মধ্যে থেকেই ক্যাথরিনা এতদিন যাবৎ উইন্ডেন কেভ রিলেটেড ইনভেস্টিগেশন করছিল। মার্থা সেখানে যাবতীয় বোর্ডের ক্লিপিংস এবং অন্যান্য সব কিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং তারও এইসব বিষয় দেখে মাথা আউলিয়ে যাচ্ছে। ক্যাথরিনা এতদিন যাবৎ উইন্ডেন কেভ ঘোরার পরেও সে সেই প্যাসেজটা খুঁজে পাচ্ছে না। আপনাদের হয়তো মনে আছে গত সিজনের লাস্ট এপিসোডে আমরা দেখতে পাই জোনাস সেই প্যাসেজটা একেবারের জন্য বন্ধ করে দিয়েছিল এবং এই কারণেই ক্যাথরিনা উইন্ডেন কেভের পথ খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আমরা ম্যাগনাসকে দেখতে পাই যে কিনা সেই জায়গায় বসে আছে যেখানে ফ্রান্সিসকা একটা এনভেলাপ রেখে গিয়েছিল। হঠাৎ সেখানে একজন ট্রান্সজেন্ডারের আগমন ঘটে। অ্যান্ড গেস হোয়াট, এটা হচ্ছে উইন্ডেন পুলিশ অফিসার ওলারের ভাই। ম্যাগনাস তার পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে সে একটা ভ্যানের সামনে গিয়ে পৌঁছায় যেখানে এই ট্রান্সজেন্ডারটা থাকে। ম্যাগনাস সেই ভ্যানের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই ম্যাগনাসকে সে যা বলে বসে তা আপনারা নিজের কানেই শুনুন। Whatever. Blowjob, €40, anal is 85. Kinky games are extra. অ্যাকচুয়ালি এই ট্রান্সজেন্ডারটা হচ্ছে সেক্স ওয়ার্কার। ম্যাগনাস সেখানে ভেবেই বসে যে হয়তোবা ফ্রান্সিসকাও এই পথেই চলছে। অন্যদিকে আমরা হ্যানাকে দেখতে পাই যেখানে সে জোনাসের সাথে বসে কথা বলছে। জোনাসকে সে বলছিল আমার জোনাস কোথায় রয়েছে। জোনাস সেখানে বিষয়টা খুলে বলে যে আসলে ইয়াং জোনাস বর্তমানে ভবিষ্যতে আছে, সে অন্য একটা টাইমলাইনে আছে। তবে হ্যানার এখানে এই বিষয়গুলোই বিশ্বাস যাচ্ছে না যে আদৌ কি টাইম ট্রাভেল পসিবল এটসেট্রা এটসেট্রা। তার সাথে সাথে হ্যানা স্ট্রেঞ্জার জোনাসকে এটাও জিজ্ঞাসা করে তবে সে এখানে কেন এসেছে, তার উদ্দেশ্য কি। স্ট্রেঞ্জার জোনাস তাকে জানায় সে অতীতেও চেয়েছিল ওয়ার্ম হোলটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলতে, তবে সে সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়। তবে সে এখন চাচ্ছে এই সমস্ত যাবতীয় বিষয়গুলো সবকিছু পুনরায় আগের মতো ফিরে আনা। অন্যদিকে এবার মার্থার সাথে যোগদান দেয় ম্যাগনাস। তারা দুজন মিলে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিল। মার্থা সেখানে তার ভাইকে বলে উঠল উইন্ডেন কেভের মধ্যে এমন কিছু রহস্য রয়েছে যা কিনা সবাই জানে, একমাত্র তারা বাদে। অন্যদিকে বার্তোসকে দেখা যায় যে কিনা উইন্ডেন কেভের সামনে দাঁড়িয়ে আছে। সে অপেক্ষা করছে নোয়ার জন্য। সেখানে নোয়া এসে তাকে ভেতরে প্রবেশ করতে বলে এবং পেছনে ফিরে শেষবারের মতো উইন্ডেন শহরটাকে নোয়া দেখে যায়। অন্যদিকে দেখানো হয় সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্টের যে ব্যারেলসগুলো ছিল সেগুলো উইন্ডেন কেভের একটা পার্টিকুলার জায়গায় সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই উইন্ডেন পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে এবং পাওয়ার প্ল্যান্ট বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা এবং অনেক বছর আগে উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়েছিল যা কিনা সার্নাবেলের ইনসিডেন্টকে ইন্ডিকেট করে। যাই হোক, ঘটনায় ফিরে যাওয়া যাক, যেখানে আমরা জোনাসকে দেখতে পাই 2054 সালে রাতে লুকিয়ে লুকিয়ে বাংকার থেকে বেরিয়ে সে ডেড জোনটার কাছাকাছি যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই জায়গাটাতে প্রবেশ করার পথ পেয়ে যায়। দেয়াল পেরোলেই প্রবেশ করে যায় উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের মধ্যে এবং চলে যায় সেই জায়গাটায় যেখানে সেই
ইয়েলো ব্যারেলসগুলো যেখানে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট রাখা ছিল সেখানটাতে। জোনাস সেই রুমটাতে প্রবেশ করার জন্য প্রোটেকশন স্যুট পরে নেয় এবং চলে যায় সেই ডেড জোনটাতে, যেখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় পার্টিকেল। এটাকে ক্লডিয়া বলেছিল গড পার্টিকেল, যা কিনা আমরা ক্যাসেটের মধ্যে শুনেছিলাম। তার সাথে সাথে সেখানে সে আরও বলেছিল এই গড পার্টিকেলটা স্টেবল না, এটাকে কোনো একভাবে স্টেবল করতে হবে। এবং সেখানে সেই চিত্রটা আমরাও দেখতে পাই। চারিপাশের পরিবেশটা খুবই ভয়ানক। এর কারণ হচ্ছে গড পার্টিকেল থেকে লো ফ্রিকোয়েন্সির সাউন্ড আসছে, যা কিনা শুনতে কিছুটা ভৌতিক মনে হতে পারে। চারিপাশটা দেখতেই জোনাস দেখতে পায় সেখানে অনেক নোটস রয়েছে এবং অনেকগুলো মেশিন রয়েছে। সেখানে সে জানতে পারে যে এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পরেও এখানটাতে অনেক কিছুই রয়েছে, যার সাহায্যে ভবিষ্যতে এই গড পার্টিকেলটাকে কোনো একভাবে স্টেবল করা যেতে পারে। এবং এখানেই শেষ হয়ে যায় সিজন 2 এর ফার্স্ট এপিসোড। এবং এই ভিডিওটার মধ্যে আমি 70 লাইকস এইম রাখছি। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।